আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ৮ নম্বর অধ্যায় মজুত পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি, এই অধ্যায়ের ২ নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। ২ নম্বর ক্লাসে আজকে আমি তোমাদের সাথে মোট ৪টি অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা যারা সরাসরি ২ নম্বর ক্লাসটা দেখতেছো তারা অবশ্যই ১ নম্বর ক্লাসটা দেখে নেবে, কারণ ১ নম্বর ক্লাসে আমি এই মজুত পণ্য অধ্যায়ের মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছি। ১ নম্বর ক্লাসটা যদি তোমরা না দেখে থাকো তাহলে কিন্তু তোমাদের এই ২ নম্বর ক্লাসটা বুঝতে অসুবিধা হবে। এই জন্য সবাইকে বলতেছি তোমরা অবশ্যই ১ নম্বর ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নিবে, যাতে করে তোমরা ২ নম্বর থেকে পরবর্তী ক্লাসগুলো অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারো। ১ নম্বর অঙ্কটা 2015 সালের ঢাকা বোর্ডে আসছিল। সালমান লিমিটেড এর কারখানা 2014 সালের জুন মাসের পণ্যের তথ্য নিম্নরূপ। জুন মাসের ১ তারিখে প্রারম্ভিক জের ছিল ১,০০০ একক ১০ টাকা করে। জুন মাসের ৭ তারিখে আবার ক্রয় করছে 500 একক 9 টাকা করে। জুন মাসের 12 তারিখে ইস্যু করছে 700 একক। জুন মাসের 14 তারিখে আবার ক্রয় করছে 300 একক 8 টাকা করে। এবং জুন মাসের 20 তারিখে ইস্যু করছে মোট 800 একক। এবং জুন মাসের 30 তারিখে আবার ইস্যু করছে 300 একক। ইস্যু করা মানে গোডাউন থেকে কাঁচামালগুলো বের করে কারখানায় নিয়ে যাওয়া। ক নম্বর বলছে যে মোট ক্রয়ের পরিমাণ সহ এর মূল্য নির্ণয় করো। যেহেতু এখানে শুধুমাত্র ক্রয়ের কথা বলছে, এই জন্য আমাদের ক্রয়গুলো আসবে। তাহলে আমাদের মোট ক্রয়ের পরিমাণ সহ এর মূল্য হবে তারিখ, বিবরণ, একক দর টাকা। তাহলে ক্রয় করছে প্রথমে আমাদের 7 তারিখে আর ক্রয় করছে 14 তারিখে, তার মানে এই 2 তারিখে আমাদের ক্রয় করছে, তার মানে এই 2টা লেনদেন শুধু এখানে আসবে। 7 তারিখে ক্রয় করছে 500 একক 9 টাকা করে, এই জন্য 500 একক 9 টাকা করে। আর 14 তারিখে ক্রয় করছে 300 একক 8 টাকা করে, 300 একক 8 টাকা করে। এই জন্য 500 এবং 9 গুণ করলে আমাদের আসবে 4,500 টাকা, এবং 300 আর 8 গুণ করলে আমাদের আসবে 2,400 টাকা। এখন 500 আর 300 যোগ করলে আসবে হলো 800, এবং 4,500 এবং 2,400 দুটো যোগ করলে আসবে আমাদের 6,900 টাকা। আশা করি তোমরা এই মোট ক্রয়ের পরিমাণের মূল্য এবং একক বুঝতে পারছো। এখানে মোট একক হলো 800 একক এবং মোট টাকা হলো 6,900 টাকা। খ নম্বর বলছে ফিফো পদ্ধতিতে সমপরিমাণ উৎপন্নের মূল্য নির্ণয় করো। এখানে ফিফো পদ্ধতিতে আমাদের সমপরিমাণ উৎপন্ন নির্ণয় করব। তাহলে প্রথমে কোম্পানির নাম, তাহলে করলো মাল খতিয়ান হিসাব এবং ফিফো পদ্ধতি। তাহলে আমাদের সেম আগের মতো ঘর টানতে হবে। তোমরা যারা 1 নম্বর ক্লাসে দেখো নাই তারা অবশ্যই 1 নম্বর ক্লাসে দেখবে, সেখানে আমি ফিফো, লিফো এবং গড় পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এখানে আমাদের প্রথমে জুন মাসের 1 তারিখে জের দিতে হবে 1,০০০ একক 10 টাকা করে। তাহলে এখানে আমরা প্রথমে ব্যালেন্স বা জের লিখবো। পরীক্ষার মধ্যে তোমরা এই দুইটার যে কোনো একটা লিখবা, দুইটা লেখার প্রয়োজন নাই, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে জুন মাসের 1 তারিখে প্রথমে আমরা জের, এটা সরাসরি কিন্তু আমাদের ব্যালেন্স বা জেরে ঘরে যাবে। 1,০০০ একক 10 টাকা করে 10,000 টাকা ছিল। আশা করি তোমরা এই জুন মাসের 1 তারিখের লেনদেনটা বুঝতে পারছো। জুন মাসের 7 তারিখে আবার ক্রয় করছে 500 একক 9 টাকা করে। তাহলে এখানে জুন মাসের 7 তারিখ দিয়ে ক্রয়ের ঘরে লিখবো আমরা, বিবরণের ঘরে ক্রয় লিখবো, এবং ক্রয়ের ঘরে 500 একক 9 টাকা করে 4,500 একক। আর আমরা ক্রয় করলে জানি সরাসরি ব্যালেন্সে করে যাবে। তাহলে এই 500 একক আমরা নামাবো, এখানে প্রথমটাকে নামিয়ে নিবো, এখানে যা যা আছে সেটাকে নামিয়ে নিবো। 1,০০০ একক 10 টাকা করে 10,000 টাকা। আবার নতুন করে ক্রয় করছে 500 একক 9 টাকা করে 4,500 টাকা। তারপরে এটা গুণ করলে আমাদের আসবে 4,500 টাকা। তাহলে 500 একক 9 টাকা করে 4,500 টাকা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর এখানে কিন্তু আমাদের 2 রেটের পণ্য আছে, 10 টাকা এবং 9 টাকা। আর এটা কিন্তু সবচেয়ে পুরাতন পণ্য, আর এটা কিন্তু সবার পরে নতুন পণ্য। এটা পুরাতন এবং এটা কিন্তু নতুন, কারণ এটা পুরাতন হলো আমাদের 1 তারিখে ছিল, আর নতুন বলতে এটা 7 তারিখে ক্রয় করা হয়েছে, তার এটা নতুন। 12 তারিখে আমাদের ইস্যু করছে হলো 700 একক। যেহেতু এই ফিফো পদ্ধতি, আর ফিফো পদ্ধতির মূল তথ্য হলো মানে আগে যে পণ্যটা কারখানায় ঢুকবে, অর্থাৎ পুরাতন পণ্যটা আগে বিক্রি করতে হবে। যেটা পুরাতন ছিল সবচেয়ে, সেটা কিন্তু আমাদের সর্বপ্রথম বিক্রি করতে হবে। আমাদের কিন্তু পুরাতন ছিল 1,০০০ একক, পরে কিন্তু নতুন কিনছিল হলো 500 একক। তাহলে আমাদের কি করতে হবে, এই 1,০০০ একক থেকে আমাদের 700 একক যে ইস্যু করছি সেটা বের করতে হবে। তাহলে 1,০০০ থেকে, যেহেতু এখানে 1,০০০-এর মধ্যে কিন্তু 700 অলরেডি আমাদের বের করা যাবে, তাহলে এটা সরাসরি 700 বসবে। তাহলে আমাদের কি করতে হবে, এই 1,০০০ থেকে 700 বের করলাম, আর 1,০০০ রেট ছিল আমাদের 10 টাকা করে। তাহলে 10 টাকা করে গুণ করলে আমাদের আসবে 7,000 টাকা। এখন আমাদের ব্যালেন্স থাকবে হলো এই 1,০০০ থেকে যেহেতু আমি 700 বের করছি, বাকি থাকবে হলো 300 একক। আর 300 একক 10 টাকা করে 3,000 টাকা। আর 500 যেভাবে আছে সেভাবে থাকবে, কারণ এটা কোনো হাত দেওয়া হয় না এখনো। 500 3 টাকা করে 4,500 টাকা। আবার জুন মাসের 14 তারিখে আবার ক্রয় করা হয়েছে 300 একক 8 টাকা করে। সেম আগের মতোই তারিখ দিয়ে আমরা বিবরণ করে ক্রয় লিখবো, এবং ক্রয়ের ঘরে 300 একক 8 টাকা করে। তাহলে আমাদের প্রথমে ব্যালেন্স যা যা আছে সেটাকে নামাবো,
নামানোর পরে নতুন যে ক্রয় করছে সেটা আগে পরে নামাবো সবার শেষে। 300 একক 8 টাকা করে 2400 টাকা। এখন আমাদের এই স্টকে কিন্তু 3 রেটের পণ্য আছে, 10 টাকা, 9 টাকা এবং 8 টাকা। 300, 500 এবং 300। এই 300 কিন্তু সবচেয়ে পুরাতন, কারণ এটা কিন্তু আমাদের সেই জানুয়ারি মাস থেকে ছিল, এই 10 টাকা করে ছিল, এই 10 টাকা রেটের। এটা কিন্তু সবচেয়ে পুরাতন। তারপরে পুরাতন কিন্তু 500 একক আর 300 কিন্তু সবচেয়ে নতুন, এটা কিন্তু সবচেয়ে নতুন পণ্য। এখন 20 তারিখে আবার ইস্যু করছে হলো 800 একক। এখন আমাদের কি করতে হবে, এই পুরাতনটাকে বের করতে হবে, কারণ এই 300 মূল্য কিন্তু 800 নাই, এই জন্য ভেঙে ভেঙে বের করতে হবে। তাহলে 300 টাকা বের করবো, 10 টাকা করে 3000 টাকা, আর বাকি থাকে 500 এখান থেকে বের করবো। এই যে 500 একক 9 টাকা করে, তার মানে 300 এবং 500 দুইটা যোগ করলে আমাদের কিন্তু মোট 800 বের হবে। এই যে 800 বের হবে, এই 800 আমাদেরকে এখানে বানাতে হবে, যেভাবে হোক 800 বানাতে হবে। তাহলে 300 বের করলাম 10 টাকা করে, আর 500 বের করলাম 9 টাকা করে, গুণ করলে কিন্তু আমাদের এই মানটা বের হবে। এখন দেখো এই 300 কিন্তু আর নাই স্টকে, আর 500 কিন্তু নাই, এই 300 কিন্তু আছে, এই যে 300 8 টাকা করে এবং 2400 টাকা, এটা কিন্তু আমাদের স্টকে এখন রয়ে গেছে। তারপর আমাদের জুন মাসের 30 তারিখে আবার ইস্যু করছে 300 একক। তাহলে জুন মাসের 30 তারিখে আবার ইস্যু করছে 300 কিন্তু এক রেটের পণ্য আছে, আর তো নাই, এই জন্য এটা বের হবে। 300 800 টাকা করে গুণ করে 2400 আসবে। এখন দেখো 300 যদি আমি বের করে ফেলি, আমাদের কিন্তু এই মজুদ অর্থাৎ গোডাউনে কিন্তু আর কোনো পণ্য নাই, এই জন্য এখানে শূন্য দেখানো হয়েছে, মানে ফাঁকা দেখানো হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর গ নাম্বার বলছে যে লিফো পদ্ধতিতে সমাধান করার জন্য। লিফো পদ্ধতি সেম ফিফো পদ্ধতির মতো, শুধু পার্থক্য হলো এখানে নতুন পণ্যটা আগে বের হবে। প্রথমে আমাদের ব্যালেন্সে করা ছিল 1000 একক 10 টাকা করে, আমাদের শুরুতে কিন্তু ব্যালেন্স 1000 একক 10 টাকা করে ছিল। পরে আমার 7 টাকা ক্রয় করছিলাম 500 একক 9 টাকা করে 4500। তাহলে প্রথমে 1000 10 টাকা করে 10,000, আর 500 9 টাকা করে এখানে নামবে, যেভাবে আগের মতো করে নামবে। পরে 12 তারিখে আবার কি করছে, ইস্যু করছে। দেখো এখন ইস্যু করার সময় এখানে হলো মূল কথা, যেহেতু আমরা এখানে কি করছি, লিফো পদ্ধতির সমাধান করতেছি, এই জন্য লিফো পদ্ধতির মূল থিম হলো সবচেয়ে পরের যে পণ্যটা গোডাউনে ঢুকছিল সেটা কিন্তু আমাদের আগে বের করতে হবে, অর্থাৎ নতুন পণ্যটা আমাদের আগে বের করতে হবে। ইস্যু মানে গোডাউন থেকে বের করা। তাহলে নতুন আমাদের ছিল হলো এখানে 500 একক, আর পুরাতন ছিল হলো 1000 একক। তার মানে লিফো ক্ষেত্রে আবার কি করতে হবে, নিচে থেকে আগে বের করতে হবে, মানে নতুন থেকে। আমরা এখানে ইস্যু করছিলাম কত, 700 একক ইস্যু করছিলাম। দেখা যায় 700 একক জুন মাসের 12 তারিখে মোট 700 একক ইস্যু করা হয়েছিল। তাহলে আমাদের 700 একক ইস্যু করবো, এই 500 আগে নিব, এই যে 500 নিলাম, আর 1000 থেকে নিব 200। ঠিক আছে, তাহলে 500 রেট ছিল আমাদের 9 টাকা করে, আর 1000 টাকা থেকে 200 নিছি, তাহলে রেট ছিল 10 টাকা করে। তার মানে দুটো গুণ করলে আমাদের এই মানগুলো আসবে। এখন দেখো এই 500 কিন্তু আর নাই, আর 1000 থেকে আমি কি করছি 200 পণ্য বের করছি, তার মানে বাকি থাকে আমাদের 800 একক। এই 800 একক রেট হলো 10 টাকা করে, গুণ করলে আমাদের আসবে 8000 টাকা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর জুন মাসের 14 তারিখে বলছে আবার ক্রয় করছে আমরা 300 একক 8 টাকা করে 2400 টাকা। তাহলে আমাদের এখানে 800 যে ব্যবহার সেটাকে নামাতে হবে। তারপর নতুন করে যেটা ক্রয় করছি সেটা নামাবো এখানে 308 টাকা করে 2400 টাকা। এখন দেখো এখানে কিন্তু আমাদের দুই রেটের পণ্য আছে, 10 টাকা এবং 8 টাকা, 800 একক এবং 300 একক। এই 800 একক কিন্তু সবচেয়ে পুরাতন এবং 300 একক কিন্তু নতুন। আবার যখন আমরা 20 তারিখে ইস্যু করছি, এখানে ইস্যু করছি কত একক, দেখো তো 800 একক ইস্যু করছি। এখানে কিন্তু নতুন ছিল 300 একক, 300 কিন্তু আমাদের আগে ইস্যু করতে হবে। 300 ইস্যু করবো 8 টাকা করে, আর এই 800 টাকা নিবো হলো 500 10 টাকা করে। তার মানে এই দুটো গুণ করলে আমাদের আসবে 2400 টাকা, আর এটা গুণ করলে আমাদের 5000 টাকা আসবে। এখন আমাদের দেখো এই 300 কিন্তু আর নাই, এই 300 কিন্তু সম্পূর্ণ বের করছিলাম, আর এই 800 টাকা বের করছে হলো 500, বাকি থাকে হলো 300। এই 300 হলো 10 টাকা রেটের 3000 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। আবার 30 তারিখে আবার ইস্যু করছে 300 একক, যেহেতু আমাদের এখানে এক রেটের পণ্য আছে এই জন্য আমাদের ওইটাই বের করতে হবে। তারপর দেখো আমাদের এখানে 300 আসলো, 300 থেকে আমি 300 বের করে ফেললাম 10 টাকা রেটের, তাহলে দুটো গুণ করলে আমাদের আসবে 3000 টাকা। দেখো এখানে যেহেতু আমাদের 300 ছিল, 300 থেকে কিন্তু 300 কিন্তু আমরা ইস্যু করছি। এখন সমাপনী মূল পণ্য কিন্তু অবশিষ্ট আর কোনো একক নাই, এই জন্য এখানে কি দেখা যাচ্ছে, ফাঁকা দেখানো হয়েছে, অর্থাৎ শূন্য দেখানো হয়েছে। কারণ 300 থেকে যদি আমি 300 বের করে ফেলি, আমাদের কিন্তু অবশিষ্ট আর কিছু থাকে না। আশা করি তোমরা এই 1 নম্বর অঙ্কটা সম্পূর্ণ বুঝতে পারছো। তারপর 2 নম্বর অঙ্কে বলা হয়েছে যে এটি সিলেট বোর্ড 2017 সালে আসছিল। একটি কারখানা 2016 সালের জুন মাসের পণ্যের তথ্য নিম্নরূপ দেওয়া আছে। এখানে প্রারম্ভিক জের দেওয়া আছে 200 একক 10 টাকা করে, আবার 2 তারিখে ক্রয় করছে 300 একক 11 টাকা করে, আবার 7 তারিখে ইস্যু করছে হলো 250 একক, 15 তারিখে আবার ইস্যু করছে 150 একক,
21 তারিখে আবার ক্রয় করছে 300 একক 14 টাকা করে, আর 31 তারিখে ইস্যু করছে হলো 225 একক। সবাই লক্ষ্য করো, এখানে কিন্তু ক্রয় রেট দেওয়া আছে আর ইস্যু রেট কিন্তু দেওয়া নাই। আমাদের ইস্যু রেট কিন্তু প্রয়োজন নাই, যে দরে ক্রয় করব ওই রেটে কিন্তু আমাদের ইস্যু করতে হবে, মানে যে রেটে ক্রয় করব ওই রেটে কিন্তু আমাদের ইস্যু করতে হবে। এই জন্য আমাদের ইস্যু রেটটা থাকা না থাকা সেটা আমাদের দেখার বিষয় না, ক্রয় রেটটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ক্রয় রেট কিন্তু দেওয়া থাকবে, প্রত্যেকটা অঙ্কের মধ্যে কিন্তু এই ক্রয় রেট দেওয়া থাকবে। ইস্যু রেট থাকতে পারে নাও থাকতে পারে, থাকলে কোনো কাজে আসবে না, না থাকলে কোনো কাজে আসবে না, সবসময় ক্রয় রেটটা কাজে আসবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ক নম্বর বলছে যে সমাপনী মূল পণ্যের এককের পরিমাণ নির্ণয় করো, ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান করো এবং ভার্জিত গড় পদ্ধতিতে মাল খতিয়ান করতে বলছে। তাহলে এখানে আমাদের সমাপনী মূল পণ্যের একক বের করবো। এটা সূত্র হলো প্রারম্ভিক মূল পণ্য যোগ ক্রয় যোগ কারখানা হতে ফেরত মাইনাস মোট ইস্যু মাইনাস ক্রয় ফেরত মাইনাস ঘাটতি। এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখলে আমরা কিন্তু এই সমাপনী পণ্যের এককের পরিমাণটা বের করতে পারবো। এখানে প্রারম্ভিক যে ছিল আমাদের 200 একক, এই যে 200 একক নামাইলাম, আর মোট ক্রয় ছিল আমাদের 300 আর 300 600, মোট ক্রয় কিন্তু আমাদের 600 একক ছিল, এই যে 600 নামাইলাম। আর কারখানা থেকে ফেরত কিন্তু এখানে নাই, কোনো ফেরত নাই এখানে, দেখো এই জন্য এটা কি শূন্য নামাইছি, 0। তারপরে মোট ইস্যু, ইস্যু কত করে দেখো তো, 250 150, তাহলে কত হলো 400, আর এখানে 225, তাহলে কত হলো এখানে 625। এই যে 625 কিন্তু আমাদের মোট ইস্যুর পরিমাণ। আর ক্রয় ফেরত আর ঘাটতি কিন্তু অঙ্কে নাই, এখানে কিন্তু ক্রয় ফেরত বা ঘাটতি কোনো অঙ্কে নাই, এই জন্য এখানে শূন্য ধরা হয়েছে। তোমরা যদি পরীক্ষার মধ্যে দেখো যে এখানে কোনো কিছু নাই, সেক্ষেত্রে এখানে তোমার না লিখলে হবে, এগুলো না লিখলে হবে, ঠিক আছে। তবে থাকলে অবশ্যই লিখতে হবে। এখন আমাদের এখানে যোগ বিয়োগ করলে আমাদের যে মানটা আসবে, এখানে সবটি যোগ করলে আমাদের আসবে হলো 800, যোগের গুলা এই দুটো যোগ করলে আমাদের আসবে 800 একক। আর এখান থেকে যদি আমি 625 বিয়োগ করি আমাদের আসবে হলো 175 একক। তাহলে আমাদের সমাপনী মজুদের এককের পরিমাণ হবে 175 একক, এটা কিন্তু টাকা না, 175 একক মানে পণ্য পরিমাণ। খ নম্বর বলছে যে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করতে, সেম আগের মতো আমরা যেটা করছিলাম 1 নম্বর অঙ্কে। তাহলে প্রথমে আমাদের জুন মাসের 1 তারিখে ব্যালেন্স নামাবো, ব্যালেন্স দেওয়া আছে আমাদের 200 একক 10 টাকা করে, তাহলে এটা আমাদের সরাসরি 200 একক 10 টাকা করে যাবে 2000 টাকা। আবার জুন মাসে ক্রয় করছে আমাদের 300 একক, এই যে 300 একক ক্রয় করছি 11 টাকা করে, তাহলে 300 একক 11 টাকা করে গুণ করলে আমাদের আসবে 3300 টাকা। তাহলে আমাদের প্রথমে এই 200 একক এটা নামাবো, তারপর নতুন যেটা ক্রয় করছে সেটা নামাবো। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের দুই রেটের পণ্য আছে, 10 টাকা আর 11 টাকা, আর 200 কিন্তু আমাদের পুরাতন আর 300 কিন্তু আমাদের নতুন। আর ফিফো পদ্ধতির মূল তথ্য হলো পুরাতন পণ্যটা আগে বিক্রি করতে হবে, মানে বের করতে হবে। যেটা আমাদের পুরাতন ছিল সেটা কিন্তু আমাদের আগে বের করতে হবে, অর্থাৎ ইস্যু করতে হবে। এখানে ইস্যু করছে কত একক দেখো তো, 250 একক। যেহেতু আমাদের 250 একক ইস্যু করতে বলছে, এই 200-র মধ্যে কিন্তু 250 নাই, এই জন্য আমাদের ভেঙে ভেঙে ইস্যু করতে হবে। তাহলে প্রথমে এই 200 একক ইস্যু করবো, 10 টাকা করে ছিল 200 এককের রেট, 10 টাকা করে 2000 টাকা 2000 টাকা। আর লাগে কত আমাদের 50 একক লাগে, কারণ এখানে আমি কিন্তু 250 একক ইস্যু করছি। যেহেতু আমাদের এখানে 200 ছিল, 200 আগে ইস্যু করলাম, আর বাকি থাকে 50, এই 50 ইস্যু করবো হলো এই 300 থেকে। তাহলে এই 300 থেকে 250 বের করলাম, এই দুইটা মিলে কিন্তু আমাদের 250 হয়েছে। আর 300 টাকা রেট ছিল আমাদের 11 টাকা করে, তার মানে এই দুইটা গুণ করলে আমাদের আসবে 550 টাকা। এখন লক্ষ্য করো সবাই, এই 300 থেকে আমি কিন্তু 50 একক বের করছি, আর বাকি থাকে হলো 250 একক। এই 250 একক রেট ছিল 11 টাকা করে, 11 টাকা করে নামাবো এখানে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর আমাদের জুন মাসের 15 তারিখে ইস্যু করছে 150 একক, তাহলে জুন মাসের 15 তারিখে লিখে এখানে ইস্যু লিখবো। আর 150 আমাদের এখানে যেহেতু মানে এক রেটের পণ্য আছে, এই জন্য এই 250 থেকে আমাদের 150 বের করব। তাহলে এটা রেট ছিল 11 টাকা করে, গুণ করলে আমাদের আসবে হলো 150 গুণ 11, গুণ করলে আমাদের 1650 আসবে। তাহলে যেহেতু আমাদের 250 থেকে 150 ইস্যু করছি, তাহলে বাকি থাকে আমাদের 100 একক, 11 টাকা করে, দুটো গুণ করলে আমাদের আসবে হলো 1100 একক। তারপর আমাদের জুন মাসের 21 তারিখে আবার ক্রয় করছি 300 একক 14 টাকা করে, তাহলে এখানে ক্রয় লিখে 300 একক 14 টাকা করে গুণ করলে আসবে। তাহলে আমাদের ব্যালেন্সে করে প্রথমে 100 যে ব্যবস্থা সেটা নামাবো, তারপর যেটা ক্রয় করছি সেটা নামাবো। এখানে 314 টাকা করে 4200 টাকা। আশা করি তোমরা এই ব্যালেন্স গুলো বুঝতে পারতেছো। আবার 31 তারিখে আবার ইস্যু করছে 225 একক, তাহলে এখানে আমাদের 225 যেহেতু ইস্যু করছে, এখানে আমাদের প্রথমে যে 100 ছিল সেটা আগে নামাতে হবে, বের করতে হবে 100, আর বাকি থাকে কত 125 বের করবো হলো এই 300 থেকে। তাহলে 300 থেকে 125 বের করলাম, তার মানে এই 100 এবং 125 এই দুইটা মিলে কিন্তু আমাদের এই 225 হবে, ঠিক আছে। তাহলে 100 রেট হবে 11 টাকা করে, আর 225 রেট হবে হলো 14 টাকা করে, গুণ করলে আমাদের আসবে হলো 1100 আর 1750 টাকা।
যেহেতু আমাদের এই 300 থেকে কিন্তু আমাদের 125 বের করছি, তাহলে বাকি থাকে হলো আমাদের 175। আর 175 কিন্তু যেহেতু 300 অংশ, এই জন্য এটা রেট হলো 14 টাকা করে, এই জন্য এখানে 14 টাকা হয়েছে। 175 এককের সাথে যদি 14 গুণ করি, তাহলে আমাদের মান বের হবে 2450 টাকা। তাহলে আমাদের সমাপনী মূল পণ্য হবে এই ব্যালেন্সের ঘরের সবার শেষে যেটা থাকবে সেটা কিন্তু আমাদের সমাপনী মূল পণ্যের একক এবং টাকার পরিমাণ। তাহলে একক হলো 175 একক, আর টাকা হলো 2450 টাকা। এটা দুই দাঁতে ক্লোজ করে দিয়ে আমাদের হিসাবটা ক্লোজ করে দিতে হবে। আশা করি তোমরা এই পিপি পদ্ধতি বুঝতে পারছো। তারপর আমাদের গ নাম্বার বলছে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করতে। তাহলে এখানে গ নাম্বার আমরা সেম আগের মতোই করব। ভারযুক্ত গড় পদ্ধতিতে প্রথমে জুন মাসের 1 তারিখে ব্যালেন্স ছিল আমাদের 200 একক, 2 টাকা 10 টাকা করে 2000 টাকা গুণ করলে, আবার 2 তারিখে ক্রয় করছিল, এই যেখানে 2 তারিখে তোমরা এই ডাকটা একটু ভালো করে দেখে নেবে। আর তোমাদের সামনে যদি সাজেশন বই থাকে, সেই সাজেশন বইয়ের 2017 সালের অঙ্কটা বের করে তারপরে অঙ্ক সমাধান করার চেষ্টা করবে, এতে করে তোমাদের সুবিধা হবে। জুন মাসের 2 তারিখে ক্রয় করেছিল 300 একক, 11 টাকা করে, দুটো গুণ করলে আবার 3300 আসবে। তাহলে প্রথমে সেম আগের মতোই। আর ভারযুক্ত গড় পদ্ধতি আমরা সবাই জানি, যারা একটা আমার ক্লাসে দেখছো তারা অবশ্যই বুঝতে পারবে যে ভারযুক্ত গড় পদ্ধতি কিভাবে করতে হয়। আমি তারপরেও বলে দিতেছি, ভারযুক্ত গড় পদ্ধতি অঙ্কটা হলো প্রথমে এককের সাথে একক যোগ করবা। আমাদের প্রারম্ভিক ছিল 200 একক, পরে কি ছিল আমাদের 300 একক। তাহলে 200 আর 300 যোগ করলে আসবে হলো আমাদের এই 500 একক। আর আমাদের আগে ছিল হলো 2000 টাকা, এই টাকার সাথে টাকা যোগ করতে হবে। আর নতুন করে কিনছে হলো 3300 টাকা। তাহলে এই 2000 টাকার সাথে এই 3300 যোগ করলে আমাদের আসবে 5300 টাকা। এখন আমাদের এই 5300 টাকাকে এই 500 দিয়ে ভাগ করলে আমাদের এই রেটে বের হয়ে যাবে। পর আবার ইস্যু করছে কত, 7 তারিখে 250 একক ইস্যু করছে। এই তারিখে ইস্যু করবে, তার আগের যে ঘরটা থাকবে সেই ঘরের যে রেট থাকবে সেই রেট ইস্যু করতে হবে। আমি আবার বলতেছি, যে তারিখে ইস্যু করবে, যেহেতু এখানে 7 তারিখে ইস্যু করছে, তাহলে 2 তারিখে আমাদের ব্যালেন্সের রেট কত ছিল 10.60, এই 10.60 পয়সা দিয়ে আমাদের কি করতে হবে, ইস্যু করতে হবে। তাহলে 250 সাথে এই 10.60 গুণ করলে আমাদের আসবে হলো 2650 টাকা। এখন আমাদের কি করতে হবে, যেহেতু 500 থেকে 250 ইস্যু করছি, তার মানে আমাদের বাকি থাকে হলো 250। অর্থাৎ যতবার আমরা ক্রয় করলে আমাদের এই এককের সাথে যোগ হবে, আর ইস্যু করলে একক থেকে বিয়োগ হবে। যেহেতু আমাদের এখানে আমাদের আগের টাকা ছিল হলো 5300, এই টাকা থেকে আমরা এই টাকা বিয়োগ করবো, 2650 টাকা বিয়োগ করলে আমাদের আসবে হলো 2650 টাকা। অর্থাৎ এই 5300 টাকা থেকে এই 2650 টাকা বিয়োগ করলে আমাদের কিন্তু এই 2650 টাকা আসবে। আবার এই 500 একক থেকে এই 250 একক বিয়োগ করলে আমাদের আসবে 250 একক। এখন এই টাকাকে এটাতে ভাগ করলেই আমাদের কিন্তু 10.60 পয়সা বের হবে। আবার ইস্যু করছে 15 তারিখে 150, তার মানে এই 250 থেকে 150 ইস্যু করব, তাহলে আমাদের বাকি থাকে হলো 100 একক। আর এটা রেট ছিল আমাদের 10.60 পয়সা, এখানে কিন্তু 10.60 পয়সাই হবে। আর এটা থেকে আমাদের এই দুটো গুণ করলে আমাদের আসবে হলো 1590 টাকা। এখন এই 2650 টাকা থেকে এই 1590 টাকা বিয়োগ করলে আমাদের আসবে হলো 1060 টাকা। অর্থাৎ এই দুটো গুণ করলেও কিন্তু আমাদের 1060 টাকা আসবে। এখন এই 1060 টাকাকে এই 100 দিয়ে ভাগ করলে আমাদের কিন্তু এটা বের হবে। জুন মাসের 21 তারিখে আবার ক্রয় করছে 300 একক, 14 টাকা করে 4200 টাকা। এখন আমাদের আগে ছিল কত, 100 একক, আবার নতুন করে কিছু কত 300 একক, তাহলে যোগ করে মোট হবে হলো 400 একক। আর আগে ছিল আমাদের 1060 টাকা, আর এখানে হলো 4200 টাকা। এই 1060 টাকার সাথে এই 4200 টাকা যোগ করলে আমাদের আসবে হলো 5260 টাকা। এখন আমাদের এই 5260 টাকাকে এই 400 দিয়ে ভাগ করলেই আমাদের কিন্তু এই রেটটা বের হয়ে যাবে 13.15 পয়সা। আবার জুন মাসের 31 তারিখে আবার ইস্যু করছে 225 একক। এখন আমাদের এই 400 থেকে এই 225 একক ইস্যু করব, মানে বের করব। তাহলে আমাদের বাকি থাকে হলো এই 400 থেকে যদি আমি 225 বিয়োগ করি, আমাদের বাকি থাকবে হলো 175 একক। আর এটা রেট ছিল হলো 13.15 পয়সা, এখানে কিন্তু 13.15 পয়সাই হবে। এখন এই এককের সাথে যদি এই 13.15 পয়সা যদি গুণ করি, তাহলে কিন্তু আমাদের এই টাকা বের হবে 2959 টাকা বের হবে। এখন এই 5260 টাকা থেকে এই 2959 টাকা বিয়োগ করলে আমাদের আসবে হলো 2301 টাকা। এখন আমাদের এই 2301 টাকাকে 175 দিয়ে ভাগ করলে আমাদের কিন্তু এই 13.15 পয়সা বের হবে। এখন দেখো আমাদের সমাপনী মূল পণ্য একক হবে 175 একক, আর টাকা হবে 2301 টাকা। এটাই কিন্তু আমাদের সমাপনী মূল পণ্যের একক, আর এটা সমাপনী মূল পণ্যের মূল্য। আশা করি তোমরা এই 2 নম্বর অঙ্কটা সম্পূর্ণ বুঝতে পারছো।
তারপর যদি কারো বুঝতে অসুবিধা হয় আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। 3 নম্বর অঙ্কে বলা হয়েছে এটি রাজশাহী বোর্ড 2017 সালে আসছিল। নাইম গার্মেন্টস এর 2016 সালের জুন মাসের কাঁচামাল সংক্রান্ত তথ্য দেওয়া হলো। তাহলে এখানে 1 তারিখ, 7 তারিখ, আবার 18 তারিখ, আবার 25 তারিখ, আবার কত 30 তারিখে এখানে জের ছিল বলতে প্রারম্ভিক জের ছিল 500 একক 4 টাকা করে, আবার ক্রয় করছে 600 একক 5 টাকা করে, আবার ইস্যু করছে 700 একক, আবার ক্রয় করছে 300 একক 6 টাকা করে, আবার ইস্যু করছে 500 একক। আর 30 জুন তারিখে কাঁচামালের মজুদ ছিল 150, সেটা কিন্তু অবশ্যই সমাপনী মজুদ পণ্যের একক। ক নাম্বার বলছে যে ঘাটতি এককে নির্ণয় করো। ঘাটতি একক পণ্যের পরিমাণ সূত্র হলো প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয় মাইনাস নিট ইস্যু। এখানে প্রারম্ভিক মজুদ কিন্তু অঙ্ক দেওয়া আছে সরাসরি, আর নিট ক্রয় বলতে বোঝানো হয় মোট ক্রয় থেকে ক্রয় ফেরত গুলো বাদ দেওয়ার পরে যা থাকবে সেটা। আর নিট ইস্যু বলতে বোঝানো হয় মোট ইস্যু থেকে কারখানা থেকে যেগুলো ফেরত আসবে সেগুলো বিয়োগ করতে হবে। অর্থাৎ মোট ইস্যু থেকে কারখানা থেকে ফেরত গুলো কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমাদের নিট ইস্যু বের হবে। যেহেতু এখানে কোনো ক্রয় ফেরত বা কারখানা থেকে ফেরত নাই, এই জন্য এখানে মোট ক্রয়টাকে নিট ক্রয় ধরতে হবে এবং মোট ইস্যুকে আমাদের নিট ইস্যু ধরতে হবে। তাহলে আমাদের প্রারম্ভিক মজুদ ছিল 500 একক, আর নিট ক্রয় ছিল আমাদের এখানে 600 আর 300, মোট 900 একক। আর নিট ইস্যু ছিল আমাদের এখানে 700 আর 500 মানে 1200 একক। আর সমাপনী মূল পণ্য ছিল আমাদের 150, এই 150 বিয়োগ করতে হবে। তাহলে এই সবগুলো যোগ করলে আমাদের আসবে হলো 200। তার মানে এই 200 কিন্তু আমাদের সমাপনী মূল পণ্য থাকার কথা, কিন্তু আমাদের প্রকৃত সমাপনী মূল পণ্য হলো 150। তার মানে যতটুকু সমাপনী মূল পণ্য থাকার কথা তার চেয়ে কম আছে, 50 একক কম আছে। তার মানে এটাই আমাদের ঘাটতি। ঠিক আছে, যা থাকার কথা তার চেয়ে যদি কম থাকে তাহলে কিন্তু ঘাটতি। এই ঘাটতি পণ্য বিনষ্ট পণ্য সবসময় আমাদের ইস্যু করে বসাতে হবে। তাহলে আমাদের আশা করি তোমরা এই ক নম্বরটা বুঝতে পারছো। তাহলে আমাদের ঘাটতি একক হলো 50 একক, এটাই কিন্তু আমাদের ক নম্বরের উত্তর। খ নম্বর বলছে যে ফিফো পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তাহলে সেম আগের মতোই আমরা ফিফো পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করবো। প্রথমে ব্যালেন্স আগের মতো নামাবো। 500 একক ছিল 4 টাকা করে, এখানে 500 একক 4 টাকা করে ছিল। তারপর আবার ক্রয় করছে 600 একক 5 টাকা করে, আবার ক্রয় করছে এখানে 600 একক 5 টাকা করে, ক্রয় করে নামাবো। গুণ করলে আমাদের আসবে 3000 টাকা। সেম আগের মতোই আগে যেটা ছিল সেটা আগে নামাবো। তারপর 600 নামাইলাম 500 টাকা করে, 3000 টাকা। আবার জুন মাসের 8 তারিখে ইস্যু করছে আমাদের এখানে 700 একক। তাহলে আমাদের যেগুলি এটা ফিফো পদ্ধতি, ফিফো পদ্ধতির মূল কথা হলো পুরাতন পণ্যটা আগে বের করতে হবে। এখানে কিন্তু আমাদের 500 একক ছিল আর 600 একক ছিল। এই 600 কিন্তু 7 তারিখে আর 500 কিন্তু আমাদের 1 তারিখে ছিল। তার মানে পুরাতন হলো 500 একক, আর এটা কিন্তু নতুন। যখন আমরা এখানে ইস্যু করব তখন কিন্তু এই পুরাতনটা আগে বের করতে হবে। এখানে আমাদের ইস্যু করছে হলো 18 তারিখে 700 একক। তাহলে এখানে 18 তারিখে আমরা মোট 700 একক ইস্যু করব। যেহেতু এই 500 একক ইস্যু করতে হবে আগে, এই 500 এর মধ্যে কিন্তু 700 নাই, এই জন্য আমাদের কি করতে হবে, ভেঙে ভেঙে ইস্যু করতে হবে। প্রথমে এই 500 একক ইস্যু করব 4 টাকা করে 2000 টাকা, আর এই 600 থেকে ইস্যু করবো হলো 200 একক, যার রেট হলো 5 টাকা করে। 5 টাকা গুণ করলে আমাদের আসবে 1000 টাকা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যদি এখানে বেশি থাকতো তাহলে কিন্তু সরাসরি আমরা এখানে 700 নামাইতাম, যদি 700 বেশি থাকতো এখানে। যেহেতু এখানে 500 আছে তার মানে আমি কিন্তু এই 500 থেকে কিন্তু 700 ইস্যু করতে পারবো না। এই জন্য আমাদের কি করতে হবে, ভেঙে ভেঙে ইস্যু করতে হবে। তাহলে 500 থেকে প্রথমে 500 নামাবো, আর বাকি যে 200 থাকে এই 200 নামাবো হলো এই 600 থেকে। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। এগুলো কিন্তু আমি এর আগে অনেক আলোচনা করছি। তাহলে যেহেতু আমরা এই 500 কিন্তু আর নাই, এই 500 কিন্তু সম্পূর্ণ বিয়ে করছি, আর এই 600 থেকে বিয়ে করছি মাত্র 200 একক, আর বাকি থাকে হলো 400 একক। এই 400 একক রেট হলো কিন্তু 5 টাকা করে, 2000 টাকা গুণ করলে আমাদের আসবে 2000 টাকা আসবে। আবার জুন মাসের 25 তারিখে আবার ক্রয় করছে 300 একক, এখানে কিন্তু আবার ক্রয় করছে 300 একক। এই ডাকটা একবার পড়ে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের অঙ্ক বোঝাতে সুবিধা হবে। 25 তারিখে ক্রয় করছে 300 একক, 6 টাকা করে, গুণ করলে আসবে 1800 টাকা। তাহলে প্রথমে 400 যে ব্যবস্থা সেটা নামাবো, আর যেহেতু নতুন করে ক্রয় করছে 300, এটা আমাকে নামাবো। 300 6 টাকা করে 1800 টাকা। এখানে কিন্তু আমাদের দুই রেটের পণ্য আছে, 5 টাকা আর কত 6 টাকা। এই 400 কিন্তু পুরাতন আর 300 কিন্তু নতুন। আবার জুন মাসের 30 তারিখে আবার ইস্যু করছে, এই যে জুন মাসের 30 তারিখে আবার ইস্যু করছে 500 একক। তার মানে আমাদের এখানে এই পুরাতনটাকে ইস্যু করতে হবে। যেহেতু 500 একক ইস্যু করছে তার মানে এই 400 মধ্যে কিন্তু 500 নাই, এখানে কিন্তু আমাদের ভেঙে ভেঙে ইস্যু করতে হবে। প্রথমে আমাদের এই 400 বের করবো, 400 বের করলাম, আর বাকি থাকে 100 বের করবো হলো এই 300 থেকে। তাহলে এই 300 থেকে আমাদের 100 বের করতে হবে। তাহলে 400 রেট ছিল 5 টাকা করে, আর 300 রেট হলো 6 টাকা করে, ঠিক আছে? তাহলে দুটো গুণ করলে আমাদের 2000 টাকা আর 600 টাকা আসবে।
যেহেতু এই 400 থেকে আমি 400 বের করছি, তখন 400 কিন্তু আর নাই। এই 300 থেকে কিন্তু আমি 100 বের করছি, আর বাকি থাকে হলো 200 একক। এই 200 কিন্তু আমাদের সমাপনী। এই 200 থেকে এই রেট হলো 6 টাকা করে 1200 টাকা আসবে। আর আমাদের 30 জুন তারিখে ঘাটতি কিন্তু ছিল, ঘাটতি দেখো এখানে কিন্তু ঘাটতি নাই, কিন্তু আমরা ঘাটতি কিন্তু বের করছিলাম, কারণ এখানে সমাপনী মূল পণ্য কিন্তু আমাদের 150 একক দেওয়া আছে, মানে 150 একক দেওয়া আছে, আর এখানে কিন্তু আমাদের 200 বের হয়েছে। তার মানে আমাদের এখানে 150 বানাতে হবে। এই 50, এই 200 থেকে কিন্তু আমাদের 50 বিয়োগ করলে কিন্তু আমাদের 150 হবে, তাই না? এই 200 থেকে যদি আমি 50 বিয়োগ করি, তাহলে কিন্তু আমাদের 150 বের হবে। তাহলে এই 50 একক কিন্তু আমাদের ঘাটতি ছিল। তাহলে ঘাটতি হলো 50, রেট ছিল 6 টাকা করে, তাহলে 6 টাকা হবে, গুণ করলে আমাদের হবে 300 টাকা। এই ঘাটতি কিন্তু সেম আমাদের ইস্যুর মতোই করতে হবে, অর্থাৎ ফিফোটা যদি এখানে 2 রেটে পণ্য থাকতো, তাহলে কিন্তু আগেরটা বের করতাম, মানে আগেরটা থেকে নিতাম, আর লিভোর ক্ষেত্রে নিচের থেকে নিতাম। 200 থেকে যদি 50 বাদ দেই, আগে হলো 150, আর রেট হলো 6 টাকা করে, গুণ করলে আমাদের 900 টাকা আসবে। তাহলে আমাদের সমাপনী মূল পণ্য হবে 150 একক 900 টাকা। দেখো এখানে উত্তর কিন্তু আমি আলাদাভাবে লিখে দিচ্ছি, তোমরা পরীক্ষার মধ্যে নিচে উত্তর লিখে দিলে সবচেয়ে সুবিধা হয়, ভালো হয়। আর বিকৃত পণ্যের ব্যয়, যেহেতু আমাদের এখানে বলছে যে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করো, এই জন্য আমাদের এই ছকটা করার পরে আমাদের এখানে কিন্তু আলাদাভাবে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। আর বিকৃত পণ্যের ব্যয় বের করতে হবে হলে যে 200 টাকা, 200 টাকা এই টাকার ঘরে যোগ করবা, এই টাকার ঘরে যোগ করবা। এই যে শুধু ইস্যুগুলো নেবে, ঘাটতি না। ইস্যু, এই একটা ইস্যু আছে, এই একটা ইস্যু আছে, তাহলে ইস্যু টাকা কত আছে এখানে? 700 একক, আর টাকা হলো 2000 আর 1000, 3000 টাকা। আর এই তারিখে আমাদের মোট আছে হলো কত? 500 একক, আর টাকা হলো 2600 টাকা। তাহলে আমাদের মোট একক হবে হলো 700, 500, 1200 একক। তার মানে এখানে আমাদের কত ছিল? যে 700, আর এখানে ছিল হলো মোট 500। তাহলে আমাদের মোট একক হবে হলো 1200 একক, আর টাকা হবে এখানে ছিল 3000, আর এখানে ছিল 2600। তাহলে 3000 আর 6000, 2600 যোগ করলে আমাদের হবে 5600 টাকা। এই ঘাটতি কিন্তু কোনোভাবে আসবে না। আমি আবার বলতেছি, বিকৃত পণ্যের ব্যয় বের করার সময় এই ঘাটতি কিন্তু আসবে না। ঘাটতি, নষ্ট পণ্য, বিনষ্ট পণ্য, এগুলি কিন্তু কখনো বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে না। শুধুমাত্র ইস্যু টাকা আসবে, ইস্যু টাকা, এই যে ইস্যু টাকা। যতবার ইস্যু করবে সমস্ত ইস্যু টাকার ইউনিট আসবে, আবার ইস্যু টাকা আসবে। যতবার ইস্যু করবে, যেহেতু এখানে 2টা ইস্যু করছে, এই জন্য এই 2টার তথ্য আসছে, অন্যগুলো এখানে আসবে না। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। গ নাম্বার বলছে যে ভারযুক্ত গড় পদ্ধতিতে আমাদের অঙ্কটা সমাধান করতে বলছে। এই যে ভারযুক্ত গড় পদ্ধতিতে বিকৃত পণ্যের ব্যয় বের করা, সেম আগের মতোই। ভারযুক্ত গড় পদ্ধতি কিন্তু আমরা সবাই জানি কিভাবে করতে হয়। প্রথমে জুনের মাসের 1 তারিখে ব্যালেন্স নামাবো। 500 একক 4 টাকা করছে হলো 2000 টাকা, আবার ক্রয় করছে 600, তার মানে 500 সাথে 600 যোগ করবো, আমাদের আসবে কত? 1100 টাকা। আর এই দুটো গুণ করলে আমাদের 3000 টাকা আসবে। তাহলে টাকার সাথে টাকা যোগ করবো, তাহলে এই 2000 টাকার সাথে যদি আমি 3000 যোগ করি, তাহলে আমাদের আসবে হলো 5000 টাকা। এখন এই 5000 টাকাকে যদি আমি এই 11 সাথে ভাগ করি, আমাদের কিন্তু এই 4.55 পয়সা বের হয়ে যাবে। এটা কিন্তু আমাদের রেট। আবার জুন মাসের 18 তারিখে আবার ইস্যু করছে 700 একক, তার মানে এই 1100 থেকে এই 700 আমাদের বের করতে হবে। তাহলে বাকি থাকে কত? 400 একক। আর এটা রেট ছিল আমাদের 4.55 ধরে, এখানে কিন্তু 4.55 ধরা হবে। এখন এই দুটো গুণ করলে আমাদের কিন্তু 3185 আসবে। এখন লক্ষ্য করো, এই 1100 থেকে যদি আমি এই 700 বিয়োগ করি, আমাদের আসবে হলো 400 একক। আর এই 5000 টাকা থেকে যদি আমি এই 3185 বিয়োগ করি, তাহলে আমাদের কিন্তু আসবে হলো 1815 টাকা। এখন এই 1815 টাকাকে এই 400 দিয়ে ভাগ করলেই কিন্তু আমাদের এই 4.55 বের হয়ে যাবে রেট। জুন মাসের 25 তারিখে আবার ক্রয় করছে 300 একক 6 টাকা করে, তার মানে এই দুটো গুণ করলে আমাদের আসবে 1800 টাকা। তাহলে আমাদের কি করতে হবে? 400 সাথে এই 300 যোগ করলে আমাদের আসবে হলো 700, আর 1815 টাকার সাথে 1800 টাকা যোগ করলে আমাদের আসবে হলো 3615 টাকা। তার মানে এই টাকার সাথে এই টাকা যোগ করতে হবে, যোগ করলে আমাদের 3615 টাকা আসবে। এখন আমাদের আগের মতো রেট বের করতে হবে। এই টাকাকে এই 700 দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের এই নতুন রেট বের হবে 5.16 পয়সা। জুন মাসের 30 তারিখে আবার ইস্যু করছে 500 একক, যেহেতু ইস্যু করছে তার আগে রেট ছিল কত? 5.16 পয়সা করে, তাহলে এখানে 5.16 পয়সা আসবে। এখন এই দুটো গুণ করলে আমাদের আসবে 2580 টাকা। 700 থেকে যদি আমি 500 বিয়োগ করি, তাহলে আমাদের আসবে হলো 200 একক। আর 3615 টাকা থেকে যদি এই 2580 টাকা বিয়োগ করি, তাহলে আমাদের আসবে 1035 টাকা। এখন আমাদের এই 1035 টাকাকে এই 200 দিয়ে ভাগ করলেই কিন্তু আমাদের আবার নতুন রেট বেরো যাবে 5.18 পয়সা। জুন মাসের 30 তারিখে ঘাটতি ছিল 50 একক,
আর এটা রেট ছিল 5.18 করে, তাহলে এখানে 5.18 হবে। তার মানে এই দুটো গুণ করলে আমাদের আসবে হলো 2059 টাকা। এখন সেম আগের মতোই এই 200 থেকে আমাদের এই 50 বিয়োগ করতে হবে, থাকবে হলো 150 একক। আর 1035 টাকা থেকে আমাদের 259 টাকা বিয়োগ করতে হবে, আমাদের আসবে হলো 776 টাকা। এখন এই 776 টাকাকে যদি আমি 150 দিয়ে ভাগ করি, আমাদের কিন্তু এই 5.17 পয়সা বের হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমাদের সমাপনী মূল পণ্য একক হবে 150 একক, আর টাকা হবে হলো 776 টাকা। আর বিক্রিত পণ্যের ব্যয় হবে আমাদের ইস্যু আছে কয়টা, একটা আর এই একটা, তাহলে 700 আর 500 মোট হবে 1200 একক, আর টাকা হবে 3185 টাকা আর 2580 টাকা। এই দুটো যোগ করলে আমাদের মোট 5765 টাকা আসবে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় হবে 1200 একক এবং 5765 টাকা। এটাই কিন্তু আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। বিক্রিত পণ্যের ব্যয় বের করার সময় কখনোই কোনোভাবে ঘাটতি পণ্য, নষ্ট পণ্য, বিনষ্ট পণ্য এগুলো কিন্তু কখনোই আসবে না। শুধুমাত্র ইস্যুগুলো আসবে, যতবার ইস্যু করবে সেগুলোর টাকা এবং এককগুলো আসবে এখানে। আশা করি তোমরা এই 3 নম্বর অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছো। তারপর যদি বুঝতে কারো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টের মধ্যে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের এই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। আজকে 2 নম্বরের ক্লাসের সর্বশেষ অঙ্ক 4 নম্বর অঙ্ক, এটি চট্টগ্রাম বোর্ড 2015 সালে আসছিল। রাজীব লিমিটেড এর 2013 সালের জুন মাসের পণ্যের তথ্য নিম্নে দেওয়া আছে। এখানে প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 200 একক 10 টাকা করে, ক্রয় দেওয়া আছে, বিক্রয় দেওয়া আছে, ক্রয় দেওয়া আছে। ক নম্বর বলছে যে মোট বিক্রয় একক এবং এর মূল্য নির্ণয় করো। তাহলে আমাদের মোট বিক্রয় পণ্যের একক এবং মূল্য নির্ণয় করবো সেম আগের মধ্যে ঘটানবো। এখানে এখানে শুধু বিক্রিগুলো দেখাতে হবে। তাহলে জুন মাসের 15 তারিখে বিক্রি করছে 1000 একক 12 টাকা করে, আর জুন মাসের 30 তারিখে বিক্রি করছে 300 একক 12.5 টাকা করে। তাহলে এখানে বিক্রয় 1000 একক 12 টাকা করে, দুটো গুণ করলে আমাদের আসবে হলো 12,000 টাকা। আর জুন মাসের 30 তারিখে বিক্রি করছে 300 একক 12.5 টাকা করে, গুণ করলে আমাদের আসবে 3750 টাকা। এখন এই দুটো যোগ করলে আমাদের আসবে 1300 একক, আর এই দুটো যোগ করলে আমাদের আসবে হলো 15,750 একক। তাহলে আমাদের মোট বিক্রয় একক হবে 1300 একক 15,750 টাকা। আশা করি তোমরা এই ক নাম্বারটা বুঝতে পারছো। খ নাম্বার বলছে যে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করো। সেম আগের মধ্যে আমরা ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান করব। এখানে একটা জিনিস বলে রাখি, আমরা যখন মাল খতিয়ান তৈরি করব তখন কিন্তু আমাদের এই বিক্রয়ের সাথে যে রেট আছে এই রেটে কোনো কাজে আসবে না। অর্থাৎ এখানে যে 12 টাকা যে রেট আছে এই রেটে কিন্তু কোনো কাজে আসবে না। এটা থাকা যে কথা না থাকা একই কথা। আবার এই বিক্রয়ের যে রেট আছে এই রেটে কোনো কাজে আসবে না। অর্থাৎ অঙ্কের মধ্যে যতবার বিক্রয় লেখা থাকবে এবং বিক্রয় যদি রেট দেওয়া থাকে সেই রেট কোনো কাজে আসবে না মাল খতিয়ান করার সময়। এই বিক্রয় রেটে আর কাজে আসবে যদি আমাদের মোট বিক্রয়ের পরিমাণ বা মোট বিক্রয়ের মূল্য বা মোট মুনাফা বের করতে বলে, তখন কিন্তু আমাদের যার যার যে একক আছে এই এককের সাথে এই বিক্রয় রেটটা গুণ করতে হবে। কিন্তু এই মাল খতিয়ান করার সময় কিন্তু কখনোই বিক্রয় রেট কিন্তু কোনো কাজে আসবে না। আমি কিন্তু বারবার কথাটা বলতেছি, বিক্রি করার সময় বিক্রয় রেট কোনো কাজে আসবে না এই মাল খতিয়ান করার সময়। আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে আমাদের প্রারম্ভিক যে ছিল 200 একক 10 টাকা করে, তাহলে প্রথমে আমাদের ব্যালেন্স বা জেন নামাবো 200 একক 10 টাকা করে নামাবো 2000 টাকা। 7 তারিখে আমাদের ক্রয় করছে 400 একক 11 টাকা করে, তাহলে এখানে ক্রয় লিখবো 400 একক 11 টাকা করে, গুণ করলে আসবে হলো 4400 টাকা। তাহলে আমাদের আগের মতোই প্রথমে যেটা দেওয়া আছে সেটা নামাবো আগে, আর নতুন করে যেটা ক্রয় করছে 400 একক 11 টাকা করে এটা নামাবো। আবার জুন মাসের 10 তারিখে আবার ক্রয় করছে 500 একক, এই যে 500 একক ক্রয় করছে জুন মাসের 10 তারিখে 11.5 টাকা করে, তাহলে 500 একক 11.5 টাকা করে দুটো গুণ করলে আমাদের আসবে 5750 টাকা। তাহলে প্রথমে এখানে ব্যালেন্স যেভাবে আছে সেভাবে নামাবো, নামানোর পরে এটা নতুন করে নামাবো, এখানে 500 একক 11.5 টাকা করে এখানে নামাবো, এখানে যেভাবে আছে সেভাবে নামাতে হবে এখানে। তাহলে দেখো আমাদের কিন্তু এখানে 3 রেটের পণ্য আছে, 10 টাকা 11 টাকা 11.5 টাকা। এই 200 কিন্তু সবার পুরাতন, 400 কিন্তু তারপরে, আর 500 কিন্তু সবচেয়ে নতুন। মানে পুরাতন কিন্তু 200 একক, তারপর পুরাতন হলো 400 একক, আর সবচেয়ে নতুন কিন্তু 500 একক। এখন যেহেতু আমরা এখানে কি করছি ফিফো পদ্ধতি করতেছি, আর ফিফো পদ্ধতির মূল কাজ হলো সবচেয়ে পুরাতন রেটের পণ্যটা আগে বিক্রি হবে, মানে আগে বিক্রি করতে হবে। তাহলে এখানে বিক্রয় লিখবো, বিক্রি করছে কত একক দেখো তো 1000 একক, আর এখানে বিক্রয় আসবে 1000 বানাতে হবে আমাদের এই প্রথম থেকে। যেহেতু আমাদের 1000 একক বিক্রি করতে হবে, তার মানে এই 200 মধ্যে কিন্তু 1000 নাই, এই জন্য আমাদের ভেঙে ভেঙে বিক্রি করতে হবে। প্রথমে আমাদের 200 নিব, 200 রেট হলো 10 টাকা করে,
নামালাম। তারপরে এখান থেকে নিব হলো 400 একক 11 টাকা করে, 400 একক 11 টাকা করে। আর আমাদের লাগে কত 200 আর 400 600, তার মানে আমাদের আরো 400 লাগে। এই 400 নিব হলো এই 500 থেকে 11.5 টাকা করে, তার মানে এগুলো গুণ করলে আমাদের এই টাকাগুলো বের হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো এই 200 কিন্তু স্টকে আর নাই, সম্পূর্ণ বের করছি। এই 400 কিন্তু আর নাই, এটাও সম্পূর্ণ বের করছি। আর এই 500 থেকে বের করছি মাত্র 400, আর বাকি থাকে মাত্র 100 একক। তারপর আমাদের এই 500 থেকে বের করছি 400 একক, আর বাকি থাকে আমাদের 100 একক। তাহলে 100 এককের রেট হলো 11.5 টাকা করে, দুটো গুণ করলে আমাদের আসবে হলো 1150 টাকা। আশা করি তুমি এটা বুঝতে পারছো। আবার জুন মাসের 25 তারিখে আবার ক্রয় করছি 500 একক 11 টাকা 70 পয়সা করে, দুটো গুণ করলে আমাদের আসবে হলো 5850 টাকা। এই যে জুন মাসের 25 তারিখে কিন্তু আমরা 500 একক ক্রয় করছিলাম 11 টাকা 70 পয়সা করে। তাহলে সেম আগের মতোই প্রথম যে ব্যবস্থা সেটাকে নামাবো, তারপর যেটা ক্রয় করছি সেটা নামাবো, যে ব্যবস্থা সেভাবে নামাবো। তারপর আমাদের জুন মাসের 30 তারিখে বিক্রি করছে 300 একক। যেহেতু আমরা এটা ফিফো পদ্ধতি করতেছি, তার মানে আমাদের এই 100 থেকে আমাদের আগে বের করতে হবে। এই 100 এর মধ্যে কিন্তু আমাদের 300 একক নাই, এই জন্য আমাদের ভেঙে ভেঙে বের করতে হবে। তাহলে প্রথমে আমাদের এই 100 একক বের করব 11 টাকা 50 পয়সা করে, আর 500 থেকে বের করব 200, তার মানে আমাদের 300 বের করতে হবে। এখন এই 100 আর 200 দুটো যোগ করলে আমাদের 300 হয়। এই 500 থেকে 200 বের করলে তাহলে আমাদের বাকি থাকে কত 300 একক। এই 100 কিন্তু আর নাই, 100 কিন্তু আমরা সম্পূর্ণ বের করছি। তাহলে আমাদের এই 500 থেকে যেহেতু 200 বের করছি, তো বাকি থাকে আমাদের 300 একক। এটা রেট হলো 11 টাকা 70 পয়সা। তাহলে দুটো গুণ করলে আমাদের আসবে হলো 3510 টাকা আসবে। তাহলে আমাদের সমাপনী মূল পণ্য হবে 300 একক, আর টাকা হবে 3510 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। গ নাম্বার বলছে লিফো পদ্ধতিতে 15 তারিখ এবং 30 তারিখে বিক্রিত পণ্য ব্যয় করে। তাহলে 15 তারিখে আমাদের মোট ইস্যু করছে হলো 1000 একক, আর 30 তারিখে আমাদের ইস্যু করছে হলো 300 একক। তাহলে এই দুইটার বিক্রিত পণ্য ব্যয় করতে বলছে। তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় হবে 15 তারিখে ইস্যু করছে মোট হলো 1000, এখানে দেখো সবটা যোগ করে কিন্তু 1000 হবে। তাহলে 15 তারিখে আমরা ইস্যু করবো কোনটা আগে দেখো তো, এরকম যদি ইস্যু করি তাহলে যেহেতু আমার লিফো পদ্ধতি করতে বলছে, তার মানে সর্বশেষ যেটা কিনছিলাম মানে 500, এই 500 কিন্তু ইস্যু করবো আগে। এই 500 থেকে নিব, তারপর 400 নিব, তারপরে এখান থেকে নিব হলো আমাদের 100। লিফো পদ্ধতির মূল কথা হলো নতুন পণ্য আগে বের করতে হবে, নতুনটা। তার মানে এই যে জুন মাসের 1 তারিখ, জুন মাসের 7 তারিখ আর জুন মাসের 10 তারিখ, এই তিনটার মধ্যে সবচেয়ে নতুন কিন্তু এই 10 তারিখেরটা, এটা কিন্তু নতুন। এই জন্য আমাদের যখন আমরা লিফো পদ্ধতি করবো তখন কিন্তু সবচেয়ে যে নতুন সেখান থেকে পর্যায়ক্রমে উপর দিকে যাবে। তার মানে আমাদের প্রথমে এই 500 একক ইস্যু করবো, তারপর নিব 400। এখন 500 আর 400 যোগ করলে আমাদের 900 হয়, আর এই 200 থেকে নিব হলো 100 একক। তার মানে 500 রেট ছিল 11.5 টাকা করে, 400 রেট হলো 11 টাকা করে, আর এখান থেকে নিব আমরা 100 রেট হলো 10 টাকা করে। তাহলে এখানে আমাদের আসবে হলো 500 11.5 টাকা, 400 11 টাকা, আর 100 নেব হলো 10 টাকা করে। গুণ করলে আর যোগ করলে আমাদের কিন্তু এই মানগুলো বের হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো 15 তারিখেরটা। এবার আমরা আসি 30 তারিখেরটা। 30 তারিখে ইস্যু করছে 300 একক। তাহলে 30 তারিখে আমরা ইস্যু করবো সবচেয়ে নতুনটা নিতে হবে। নতুনটা কোনটা, এটা কিন্তু নতুন। দেখো সর্বশেষ যেটা ক্রয় করছে সেটা কিন্তু নতুন, এই যে 25 তারিখে এটা নতুন। তাহলে এখানে ছিল আমাদের 500 একক, এই 500 থেকে কিন্তু আমরা 300 একক ইস্যু করতে পারি, কারণ এই 500 থেকে কিন্তু 300 বের করা যাবে। তাহলে সরাসরি আমরা 300 বের করবো, আর 300 রেট হলো আমাদের কত 11 টাকা 70 পয়সা করে। যেহেতু আমরা এই 500 থেকে বের করতেছি, তার মানে 500 টাকা রেট হলো 11 টাকা 70 পয়সা। তার মানে এখানে আমাদের সরাসরি ইস্যু 300 একক 11 টাকা 70 পয়সা, দুটো গুণ করলে আমাদের আসবে হলো 3510 টাকা। তাহলে আমাদের মোট এই 300 যোগ করলে আমাদের 300 হবে, আর এটা যোগ করলে কিন্তু আমাদের 3510 টাকা হবে। আর এটাই কিন্তু আমাদের লিফো পদ্ধতিতে মোট বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় 15 তারিখে এবং 30 তারিখেরটা। আশা করি তোমরা এই 4 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাসটি শেষ করছি। লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও, যাতে তারা একটু হলেও উপকৃত হয়। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।